আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাঞ্ছারামপুর। বাঞ্ছারামপুর দুইভাবে যাওয়া যায়, একটি হচ্ছে নতুন বাস স্ট্যান্ড থেকে ২৫০০ রাস্তাটি দিয়ে, আরেকটি হচ্ছে আপনার ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হয়ে সরাসরি বাঞ্ছারামপুর যাওয়া যায়। তবে আমরা যেহেতু নরসিংদী থেকে যাইতেছি, আমাদের যেহেতু একটু নদীর প্রতি দুর্বলতা আছে, সেই ক্ষেত্রে আমরা বিষ্ণন্দী ফেরিঘাট হয়ে নদীপথেই বাঞ্ছারামপুর যাব। এই রাস্তায় আগে আসার চিন্তাও করতাম না, কারণ একটাই, সেটা হচ্ছে এই যে পাশে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এই ময়লাগুলো আগে এখানে ময়লার স্তূপ ছিল, এখন হয়তো ময়লা অন্য কোথাও ডাম্পিং করে। বর্তমানে এই রাস্তায় চলাচলকারীর লোকজন এই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে। একদিক থেকে মানুষ মুক্তি পেলেও অন্যদিকে একটি সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে সন্ধ্যার পর এই দিকটাতে ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা ঘটে থাকে। বর্তমানে এই রাস্তার দুপাশে সবুজ শ্যামল গাছপালা এবং নিরিবিলি পরিবেশ বরাবরই আপনাকে মুগ্ধ করবে। আজকের আকাশ এবং সবুজ শ্যামল পরিবেশ থেকে আমিও বরাবর মুগ্ধ হয়েছি। অনেকে হয়তো ভাবতে পারেন এই রাস্তাটি এত সোজা কেন। এই রাস্তাটি সোজা হওয়ার পেছনে একটি ইতিহাস ছিল, সেটা হচ্ছে রেল লাইন থেকে রাস্তায় রূপান্তর। নরসিংদী হতে নারায়ণগঞ্জে বন্দর থানাধীন রেল লাইন ছিল মদনগঞ্জ পর্যন্ত। পরবর্তীতে মহা দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে রেল লাইনের গুরুত্ব হ্রাস পায়। পরিণাম হিসাবে তা বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যদি বলি, কারণে অকারণে যখন আমাদের বিশ্বাস ভেঙে যায়, তখন রেল লাইনের মতোই আমাদের মন থেকে অনেকে হারিয়ে যায়। আমাদের ইগুর কারণে অনেক ভালো ভালো সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘদিন যে সম্পর্কটা টিকিয়ে রাখা ছিল, সেই সম্পর্কটাও একসময় নষ্ট হয়ে যায়। তার পেছনে কিন্তু আমাদের ইগুনেস কাজ করে, যে এক পক্ষ থেকে আপনার প্রতি দুর্বলতা প্রকাশ করা, অন্য পক্ষ থেকে আপনি তাকে অবহেলা করা, এই বিষয়গুলো যখন দাঁড়াবে একটি সম্পর্কের মাঝে, তখন কিন্তু সম্পর্কটা ভেঙে যায়। অনেকদিন ধরে বন্ধুর প্ল্যান ছিল সে বাঞ্ছারামপুর যাবে, কারণ তার সহকর্মী তার সাথে কাজ করে, সে বাঞ্ছারামপুরের বাসিন্দা। তো বাঞ্ছারামপুর ভ্রমণ করার উদ্দেশ্যই এটা, তার সাথে সাক্ষাৎ করা এবং বাঞ্ছারামপুর ঘুরে একটু দেখা। তো ঈদের পর হওয়াতে তেমন আমার প্রেশার নাই, আমার যেতে কোনো আপত্তি ছিল না। তারপরও সময় বের করাটাই খুব কঠিন হয়েছিল, যে এই সময় আপনার ঈদের পর বাঞ্ছারামপুর যাওয়া এবং ঘুরে আসা মোটামুটি একটা বেশ লম্বা সময়ের ব্যাপার। এই সময়টা যখন ম্যানেজ হলো, তখন রাজি হলাম যে বন্ধু চলো আমরা একটু ট্যুরে ঘুরে আসি বাঞ্ছারামপুর থেকে। কথা বলতে বলতে কিন্তু চলে আসছি মোল্লারচর বাজার। মোল্লারচর বাজারটা কিন্তু মোটামুটি বেশ বড়ই। যখন এই দিকটাতে রেল লাইন ছিল, তখন কিন্তু মোল্লারচর স্টেশন নামে একটি স্টেশনও ছিল। চলুন আমরা সামনে আগাই আর সৌন্দর্য উপভোগ করি। আমার ডান পাশে থাকা বাইকার ভাই, উনি 125 সিসি বাইক নিয়ে আমার সাথে রেস দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু উনি হয়তো জানে না আমি 350 সিসি বাইক নিয়েও রেস খেলি না। গাড়ি নিয়ে টানাটানি করার অভ্যাসটা আমার নাই বললেই চলে। এখানে আরেক জমিদারের সাথে দেখা, ওনার কারণে আমাকে রং সাইড দিয়ে ওভারটেকিং করতে হয়েছে। আমাদের দেশের লোকজন তেমন নিয়ম নীতির তোয়াক্কা করে না, যার যেভাবে মন চায় সে সেভাবে গাড়ি চালা। যথাসম্ভব চেষ্টা করি সড়কের রুলস রেগুলেশনগুলো মেনে চলার। তাই বলে যে ভুল হয় না এমনটা নয়, আমারও টুকটাক ভুল হয়, তবে ভুলগুলো আমি বেশিরভাগ না করার চেষ্টা করি। আমাদের উচিত সড়কের নিয়ম শৃঙ্খলা মেনে চলা, সেক্ষেত্রে অনেকাংশে দুর্ঘটনা হ্রাস পাবে, আমাদের যাত্রাপথ হবে নিরাপদ। চলে আসলাম বিষ্ণন্দী ফেরিঘাটের রাস্তায়। বিষ্ণন্দী ফেরিঘাটের রাস্তায় মোটামুটি ভালো বেশ গাড়ি ঘোড়ার চাপই দেখা যাচ্ছে। আমি চিন্তা করি না রাস্তাটা এরকম হবে। আজকের দিনটা আমার বলা চলে সার্থক। এরকম পরিবেশে ঘোরাঘুরি একমাত্র বাইকার যারা আছে তারাই বোঝে এর অনুভূতি। বাইক রাইড করতেছি আর উপভোগ করতেছি দূরের আকাশটা যেন একেবারে মাটি ছুঁই ছুঁই। সুন্দর রাস্তা, দুপাশে সবুজ পরিবেশ, বিস্তীর্ণ মাঠ আমাকে যেন বাইক চালানোর শক্তি আরও বৃদ্ধি করলো। আর আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যে আকাশটা ওই দিকটাতে মাটি ছুঁই ছুঁই অবস্থা। এই দিকটাতে মোড় নিতে হবে বাম দিকে মোড় নিয়ে আমাদের বিষ্ণন্দী ফেরিঘাটের উদ্দেশ্যে যেতে হবে। তো চলুন আমরা বিষ্ণন্দী ফেরিঘাট যাই।
আমরা এখন চলে আসলাম কালীরহাট বাজার। কালীরহাট বাজারের একটু সামনেই দেখা যাচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি রয়েছে। এদিকে রাস্তায় এখনও কোনো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি হয় নাই, এটাই মনে হয় প্রথম কোনো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। যখন কোম্পানিগুলো রাস্তার পাশে বড় বড় বিল্ডিং করবে তখন গ্রামের সহজ সরল পরিবেশটা আর বিদ্যমান থাকবে না, তখন গ্রামটা শহরে রূপান্তরিত হবে। আমরা যে এই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি এটা হয়তো কিছু বছর পর আর উপভোগ করতে পারবো না। এখন আমরা চলে এসেছি গোপালদি বাজার। গোপালদি বাজার অতিক্রম করে আমাদের ব্রিজে উঠতে হবে। ব্রিজের পথ ধরেই বিষ্ণন্দী ফেরিঘাট যেতে হবে। ব্রিজ থেকে নামার পরেই তালতলা বাজার। তালতলা বাজার অতিক্রম করে আমাদের সোজা যেতে হবে বিষ্ণন্দী ফেরিঘাটের পথে। তালতলা বাজারে ছোট্ট একটি গোল চত্বর রয়েছে, তবে ছোট হলেও এটি খুব কাজের, কারণ ধানের গাড়িগুলো মোড় নিতে খুব সহজে ইজিলি মোড় নিতে পারে, আবার ভামের গাড়িগুলো যদি মোড় নিতে চায় সেক্ষেত্রে তারা মোড় নিতে পারে। আশা করি ভবিষ্যতে এখানে খুব সুন্দর একটি চত্বর করা হবে, যার জন্য রাস্তার সৌন্দর্য এবং গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে। অবশেষে পৌঁছে গেলাম বিষ্ণন্দী ফেরিঘাট। নরসিংদী থেকে সময় লেগেছে 35 থেকে 40 মিনিট। এই দিকটায় জ্যাম থাকায় বাইক নিয়ে খালি সাইড দিয়ে ফেরিতে যেতে হবে। সিরিয়ালে তাদের পিছনে পড়লে অলমোস্ট 2 ঘন্টা লেগে যাবে। গুগল ম্যাপ কিন্তু আমাকে এই জিনিসটা দেখাইছিল যে সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। এখানে যখন 40 মিনিটে চলে আসলাম তখন বুঝতে পারলাম যে জ্যাম থাকার কারণে গুগল ম্যাপ আমাকে এই সময়টা দেখাইছে। তো খালি সাইড দিয়ে আমাদেরকে সামনে এগোতে হচ্ছে, কারণ এই সাইড দিয়ে যদি আমরা যেতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো চলুন একটু সামনে যাই, দেখি। ফেরিঘাটের আজকের পরিবেশটা মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের মতো, দূর থেকে দেখা যায় ঠিক সেই রকম একটা ভিউ। এখানে যখন আসলাম তখন দেখতে পেলাম দূর থেকে নদীর জলরাশি এবং নীল আকাশের যে সৌন্দর্য, এখানে না আসলে তা উপভোগ করতে পারতাম না। ধন্যবাদ সবাইকে আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করিবেন।